Hi, dear student. Welcome to WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের পলিটি এডুকেটর। তো আমি তোমাদের সাথে এই চ্যানেলে যে সাবজেক্টটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি সেই সাবজেক্টটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, এবং যে বইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি, যে বইয়ের ইনফরমেশনস আমি তোমাদেরকে প্রোভাইড করছি, সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ বই ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত, যার ওপর যে বইয়ের ওপর আমি প্রথম ক্লাস আমি আলোচনা করছি, ফার্স্ট চ্যাপ্টার আমি আলোচনা করছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কলোনিয়াল রুল, কোম্পানি রুল, যেখানে পার্ট 1 পার্ট 2 আমি আলোচনা করেছি, রেগুলেটিং অ্যাক্ট 1773 আলোচনা করেছি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 আলোচনা করেছি, চার্টার অ্যাক্ট 1793 আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চার্টার অ্যাক্ট 1813 এবং চার্টার অ্যাক্ট 1833। তো সবাইকে ওয়েলকাম। প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। প্রত্যেকটা এডুকেটর আমরা যারা এই চ্যানেলে ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমরা এখানে পোস্ট করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর আবারও বলছি, প্রত্যেকটা ক্লাস ফলো করো, কারণ এখানে আমি তোমাদের সাথে কমপ্লিট এম লক্ষ্মীকান্তের বইটা আলোচনা করব। তো প্রত্যেককে আবার ওয়েলকাম ইউটিউব চ্যানেল WBPSC GS 101। একই সাথে তোমরা ফলো করো, তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা জয়েন করো আনএকাডেমি। আনএকাডেমিতে তোমরা কি করে জয়েন করবে, আনএকাডেমির অ্যাপস কি করে তোমরা ডাউনলোড করবে, সেই ইনফরমেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা অ্যাপস ডাউনলোড করে আনএকাডেমির প্ল্যাটফর্মে যে ক্লাস আমরা নিয়ে থাকি সেই ক্লাসও তোমরা দেখতে পাবে, সেই ক্লাসও তোমরা অ্যাক্সেস করতে পারবে। এই ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইল লিঙ্কও দেওয়া রয়েছে। আমার প্রোফাইল লিঙ্কে গিয়ে আমার যে ক্লাস আনএকাডেমির প্ল্যাটফর্মে আমি যে ক্লাস নিয়ে থাকি, স্পেশাল ক্লাস এবং প্লাস ক্লাস, সেই ক্লাসও তোমরা অ্যাক্সেস করতে পারবে। কিন্তু হ্যাঁ, প্লাস ক্লাসের ক্ষেত্রে, সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে তোমাদের অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে। তো WBPSC GS 101 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, এবং যে বইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি, যে বইয়ের ইনফরমেশন আমি তোমাদেরকে প্রোভাইড করছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। আনএকাডেমিতে একটা নলেজ ফেস্টিভ্যাল অর্গানাইজড করা হচ্ছে। দুদিন এই ফেস্টিভ্যাল হবে, 26 তারিখ এবং 27 তারিখ। এই ফেস্টিভ্যালে যারা WBCS অফিসার্স তারা তোমাদেরকে মোটিভেট করবে, কি করে তোমরা পড়াশোনা করবে, কি করে তোমরা নিজেদেরকে মোটিভেট করবেন, এবং এনাদের সাকসেসের যে গল্প, কিভাবে এনারা সাকসেস পেয়েছেন, কি করে পড়াশোনা করেছেন, কি বই পড়েছেন, সমস্ত বিষয়ে এনারা আলোচনা করবেন, তোমাদেরকে গাইড করবেন। তো 26 এবং 27 তারিখ এই দুটো দিন এই ফেস্টিভ্যালটা হবে। তো এই ফেস্টিভ্যালে জয়েন করতে গেলে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা রেজিস্ট্রেশন আনএকাডেমির অ্যাপসে গিয়েই করতে পারবে। সেই ক্ষেত্রে আবারও বলছি, আনএকাডেমির অ্যাপ যদি তোমাদের না থাকে, সে অ্যাপ তোমাদের ডাউনলোড করতে হবে। আর অ্যাপের লিঙ্ক হচ্ছে এই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করে এই ফেস্টিভ্যালে তোমরা জয়েন করতে পারবে। তো WBCS অফিসার্স যারা কর্মরত রয়েছেন, তাদের জীবনের যে অভিজ্ঞতা, কাজের, চাকরির, এবং তারা কিভাবে পড়াশোনা করেছেন, কিভাবে এই সাকসেস পেয়েছেন, সেটা তোমাদের সাথে আলোচনা করবেন। তাই প্রত্যেকে এই যে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালে প্রত্যেকে রেজিস্টার করো এবং ওনাদের কথা শোনো, ওনারা কিভাবে জীবনে সাকসেস পেয়েছেন, কিভাবে পড়াশোনা করেছেন। 26 এবং 27 তারিখ। আর অবশ্যই আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো। তো আমি রাহুল চক্রবর্তী, তোমরা জানোই ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন এডুকেটর। আমি আনএকাডেমিতে ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের উপর ক্লাস নিয়ে থাকি, এবং ইউটিউব চ্যানেল WBPSC GS 101, যে চ্যানেলে আমি তোমাদের ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের উপরও ক্লাস নিচ্ছি, এবং যে বইটা আমি তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। তাহলে চলো আমরা আলোচনা করি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কোম্পানি রুল পার্ট 3। কোম্পানি রুল পার্ট 3। তো আজকে আমি আলোচনা করব যে দুটো আইন, সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813 এবং চার্টার অ্যাক্ট 1833। তো আমরা আলোচনা করেছি রেগুলেটিং অ্যাক্ট 1773,
আমরা আলোচনা করেছি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, আমরা আলোচনা করেছি চার্টার অ্যাক্ট 1793। তো লাস্ট ডে আমরা আলোচনা করেছি চার্টার অ্যাক্ট 1793। তো আজকে আমরা আলোচনা করব চার্টার অ্যাক্ট 1813 এবং চার্টার অ্যাক্ট 1833। তো প্রথম আমি যে আইনটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813, 1813। এবং এই আইনে, এই চার্টার অ্যাক্টের দুটো দিক খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই চার্টার অ্যাক্টে খ্রিস্টান মিশনারিদের অধিকার দেওয়া হয় ভারতবর্ষে ধর্ম প্রচারের। এবং এই চার্টার অ্যাক্টে বলা হয় যে কোম্পানিকে কি করতে হবে, ভারতবর্ষে শিক্ষা বিস্তারে বছরে 1 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তো এই চার্টার অ্যাক্টের এই দুটো জায়গা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমরা পিকচার থেকে দেখতেই পাচ্ছ, যে খ্রিস্টান মিশনারিদের অধিকার দেওয়া হচ্ছে ভারতবর্ষে ধর্ম প্রচারের, এবং কোম্পানিকে বলা হচ্ছে যে ভারতবর্ষে শিক্ষা বিস্তারে কোম্পানিকে কি করতে হবে, বছরে 1 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে চলো ডিটেলসে আমরা আইনটাকে পর্যালোচনা করি। তো চার্টার অ্যাক্ট 1813 তিনটে বৈশিষ্ট্য আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম যেটা, সেটা দেখো কি বলা হচ্ছে, ইট অ্যাবলিশ দ্য ট্রেড মোনোপলি অফ দ্য কোম্পানি ইন ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষে একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করবে, অন্য কোনো কোম্পানি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তো এই যে ট্রেড মোনোপলি, সেটা কি করা হচ্ছে, অ্যাবলিস্ট করা হচ্ছে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্ডিয়ান ট্রেড ওয়াজ থ্রোন ওপেন টু অল ব্রিটিশ মার্চেন্ট, মানে ব্রিটিশ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদ দিয়ে আরও যে মানে ব্রিটিশ যে কোম্পানি যে রয়েছে তারাও ভারতবর্ষে এসে কি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। তাহলে এই যে ট্রেড মোনোপলি, কোম্পানির যে ট্রেড মোনোপলি ভারতবর্ষের ক্ষেত্রে, সেটাকে কি করা হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে অন্যান্য ব্রিটিশ কোম্পানি তারাও কি করতে পারবে, কোম্পানির সাথে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে পারবে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এটাই, however it continued the monopoly of the company over trade in tea and trade with China। ঠিক আছে, তো কোম্পানির মোনোপলি কিন্তু এই দুটো বিষয় কিন্তু রেখে দেওয়া হয়েছিল। একটা হচ্ছে তোমার চা ব্যবসার ক্ষেত্রে এবং চায়নার সাথে কি বলো, ব্যবসার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে চায়নার সাথে ব্যবসা, ঠিক আছে, এবং চায়ের যে ব্যবসা সেইখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই কিন্তু কি থাকবে, মোনোপলি থাকবে। তার মানে কি, এই দুটো ক্ষেত্রে অন্য কোনো কোম্পানি, অন্য কোনো ব্রিটিশ কোম্পানি কিন্তু কি করতে পারবে না, তোমার ব্যবসা বাণিজ্য করতে পারবে না। চা নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া আর কোনো ব্রিটিশ কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এবং চায়নার সাথে ট্রেড অ্যান্ড বিজনেস একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে পারবে। তো এই দুটো জায়গা বাদ দিয়ে বলা হলো যে অন্যান্য সমস্ত ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাশাপাশি অন্যান্য ব্রিটিশ কোম্পানিও কি করতে পারবে, ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে পারবে, এক্সেপ্ট টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। ওকে, নাম্বার টু যে ইনফরমেশনটা, সেটা তো আমি তোমাদের ইন্ট্রোডাকশনেই দিয়েছি, যেটা বলা হচ্ছে ইট অ্যালাউড দ্য খ্রিস্টিয়ান মিশনারিজ টু কাম টু ইন্ডিয়া ফর দ্য পারপাস অফ এনলাইটিং দ্য পিপল। তাহলে খ্রিস্টান মিশনারিদের অধিকার দেওয়া হচ্ছে যে খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে এসে কি করতে পারবেন, তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা ভারতীয়দের সাথে হচ্ছে, মানে ভারতীয়দের কাছে হচ্ছে সেটা পৌঁছাতে পারবেন। তো স্বাভাবিকভাবেই আমরা বলতেই পারি যে এই যে নাম্বার 2 পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ইট অ্যালাউ দ্য খ্রিস্টান মিশনারিজ টু কাম টু ইন্ডিয়া ফর দ্য পারপাস অফ এনলাইটেন দ্য পিপল, ভারতবর্ষে এসে তাদের যে মতাদর্শ, সেই মতাদর্শের প্রচার তারা করতে পারবে। তো ধর্ম প্রচারের অধিকার দেওয়া হচ্ছে। এবং এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু WBCS প্রিলিমিনারিতে 2014 সালে হচ্ছে করা হয়েছিল, যে কোন আইনে খ্রিস্টান মিশনারিদের অধিকার দেওয়া হচ্ছে ভারতবর্ষে ধর্ম প্রচারে। তো অ্যান্সারটা হচ্ছে কি, অ্যান্সারটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813, যেখানে খ্রিস্টান মিশনারিদের অধিকার দেওয়া হচ্ছে ভারতবর্ষে ধর্ম প্রচার।
থার্ড যে পয়েন্টটা সেটা কি, সেটা হচ্ছে ইট প্রোভাইডেড ফর দ্য স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন অ্যামং দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য ব্রিটিশ টেরিটরিজ ইন ইন্ডিয়া। ভারতীয়দের মধ্যে কি করতে হবে, শিক্ষার বিস্তার, এবং সেটা অবশ্যই ইন্ডিয়ান এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন এডুকেশন। কেন ওয়েস্টার্ন এডুকেশন? ওয়েস্টার্ন এডুকেশন কেন স্প্রেড করতে হবে, তার কারণ হচ্ছে এটাই, যাতে ভারতীয়দের যাতে কি করা যেতে পারে, ওয়েস্টার্ন এডুকেশন এডুকেট করে যাতে ব্রিটিশদের কি হবে বলো, সে সুবিধা হবে। কারণ অবশ্যই যে আমাদের ভাষা এবং ব্রিটিশদের ভাষা কি বলো এক নয়, তাই সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্রিটিশদের কি করতে হতো, অসুবিধার সম্মুখীন হতে হতো। তাই সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ভারতীয়দের মধ্যে কি করতে হবে, শিক্ষার বিস্তার ঘটাতে হবে। যেরকম ভারতীয় শিক্ষার বিস্তার ঘটবে, যেরকম বিজ্ঞানের বিকাশ ঘটবে, একই সাথে হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন লিটারেচার। এবং সেই ক্ষেত্রে বলা হলো যে কোম্পানিকে কি করতে হবে, বছরে 1,00,000 টাকা এই শিক্ষা বিস্তারে 1,00,000 টাকা কি করতে হবে, ইনভেস্ট করতে হবে কোম্পানিকে। তাহলে চার্টার অ্যাক্ট 1813 এই তিনটে বিষয় মনে রাখবে। প্রথমটা হচ্ছে যে কোম্পানির ট্রেড মোনোপলি অ্যাবলিশড হচ্ছে এক্সেপ্ট টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। সেকেন্ড হচ্ছে খ্রিস্টান মিশনারিজরা ভারতবর্ষে এসে ধর্মপ্রচার করতে পারবে। এবং তৃতীয় হচ্ছে শিক্ষা বিস্তারের জন্য কোম্পানিকে বলা হচ্ছে বছরে 1,00,000 টাকা ইনভেস্ট করতে হবে। আর এখানে শিক্ষা অবশ্যই ওয়েস্টার্ন এডুকেশন, ইন্ডিয়ান এডুকেশন এবং বিজ্ঞান। তো এই আইন থেকে এই তিনটে বিষয় গুরুত্বপূর্ণ, যে তিনটে বিষয় মনে রাখবে। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1833। চার্টার অ্যাক্ট 1833 গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এটাই, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। তোমরা ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ, তো লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো এই আইনের গুরুত্বপূর্ণ দিকগুলো চলো আমরা দেখে নিই। ফিচার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চার্টার অ্যাক্ট 1833 এর ফিচার্স। ফার্স্ট গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা সেটা তো ইন্ট্রোডাকশনেই আমি তোমাদের সাথে আলোচনা করলাম। ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ইট মেড গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ বেঙ্গল যেটাকে তৈরি করা হলো বা সেটাকে পরিবর্তন করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অ্যান্ড ভেস্টেড হিম অল সিভিল অ্যান্ড মিলিটারি পাওয়ার। ভারতবর্ষের সমস্ত বলতে পারো সিভিল এবং মিলিটারি যে পাওয়ার সেটা কি করা হচ্ছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতে হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত ক্ষমতা সিভিল এবং মিলিটারি মানে সমস্ত বলতে পারো পলিটিক্যাল পাওয়ার যেটা দেওয়া হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতে। সরি, আর কি বলা হচ্ছে, লর্ড উইলিয়াম বেন্টিং was the first governor general of India. Lord William Bentinck first governor general of India. তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি করা হচ্ছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতে কি করা হচ্ছে, যে যেখানে যেখানে ব্রিটিশের কি রয়েছে বলো অধিকার রয়েছে, সেই সমস্ত জায়গার কি করা হচ্ছে সিভিল এবং মিলিটারি যে পাওয়ার সেটা ওনার হাতে হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হচ্ছেন, লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে। সেকেন্ড, ইট ডিপ্রাইভড দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস, অন্য যে দুটো প্রেসিডেন্সির গভর্নর, গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস, অফ দেয়ার লেজিসলেটিভ পাওয়ার। তাহলে গভর্নর অফ বেঙ্গল এবং গভর্নর অফ মাদ্রাসের লেজিসলেটিভ পাওয়ার কি করা হচ্ছে বলো, সেটা তাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে, সোজা কথা। তার মানে এটাই যে গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ মাদ্রাস রেসপেক্টিভ প্রভিন্সের জন্য কি করতে পারবে না, আর আইন কানুন করতে পারবে না। কারণ কি, তাদের হাত থেকে আইন তৈরির যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে কি করা হচ্ছে বলো, খর্ব করা হচ্ছে। এবং কি হচ্ছে, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন
এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার ফর দ্য এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়া। তার মানে ব্রিটিশদের অধিকার ভারতবর্ষে যেখানে রয়েছে, ব্রিটিশ অধিকার ভারতবর্ষে যেখানে রয়েছে সেই সমস্ত জায়গার জন্য আইন কানুন করবে হচ্ছে কে, সেই সমস্ত জায়গার জন্য আইন কানুন করবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড হিজ কাউন্সিল। ওকে, তো এখানে আমি একটুখানি তোমাদেরকে কয়েকটা রেফারেন্স আমি এখানে আনবো। সেই রেফারেন্সটা কি? সেই রেফারেন্সটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773, যেখানে আমরা প্রথম দেখেছিলাম একটা ইনফরমেশন। সেই ইনফরমেশনটা কি? সেই ইনফরমেশনটা হচ্ছে এটাই যে গভর্নর অফ বেঙ্গল থেকে কি হচ্ছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সির গভর্নরকে কি করা হচ্ছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের সাবঅর্ডিনেট করা হচ্ছে। আশা করি তোমাদের মনে আছে, ফার্স্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো এখানে আমি বলেছিলাম যে এই যে বিষয়টা, যেখানে অন্য দুটো প্রেসিডেন্সিকে কি করা হচ্ছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের সাবঅর্ডিনেট করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে কি বলো, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে আমরা বলতে পারি যে এই সময় থেকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কি হচ্ছে বলো, স্টার্ট হচ্ছে। তারপরে যখন আমরা 1793 চার্টার অ্যাক্ট দেখছি, সেখানে দেখবে ইনফরমেশনটা কি দেওয়া হচ্ছে, যে এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের যে ক্ষমতা অন্য দুটো প্রেসিডেন্সির ক্ষেত্রে, সেই ক্ষমতাটাকে আরও কি করা হচ্ছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের ক্ষমতাটাকে আরও বেশি কি করা হচ্ছে বলো, শক্তিশালী করা হচ্ছে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম এটাই যে যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল যখন এই দুটো প্রেসিডেন্সিতে যখন ভিজিট করবেন এবং স্টে করবেন, তখন সেই সময়ে কিন্তু গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওই দুটো প্রেসিডেন্সির কিন্তু কি বলো, হেড হিসেবে কনসিডার হবে। তখন কিন্তু ওই দুটো প্রেসিডেন্সির গভর্নর কিন্তু হেড হিসেবে কনসিডার করবে না, যখন ওই দুটো প্রেসিডেন্সিতে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি করবেন, স্টে করবেন। কোন অ্যাক্টে বলা হচ্ছে? চার্টার অ্যাক্ট 1793। তাহলে আস্তে আস্তে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 1773 থেকে যেটা স্টার্ট হলো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, যে একটা কেন্দ্র থেকে কি হবে বলো, সমস্ত ব্রিটিশ প্রশাসনটা যেখানে যেখানে ব্রিটিশদের অধিকার রয়েছে ভারতবর্ষের পরিচালনা হবে, যেটা স্টার্ট হচ্ছে 1773 থেকে, সেটাকে আস্তে আস্তে কি করা হচ্ছে, শক্তিশালী করা হচ্ছে। এবং ফাইনালি বলতে পারো সেটাকে শক্তিশালী করে দেওয়া হলো এই চার্টার অ্যাক্ট 1833, যেখানে বলা হলো যে গভর্নর অফ বেঙ্গল, গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ মাদ্রাসের আর কি থাকবে না বলো, লেজিসলেটিভ পাওয়ার থাকবে না। সমস্ত ব্রিটিশ ভারতের জন্য আইন তৈরি করবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড হিজ কাউন্সিল। তার মানে কি, লেজিসলেটিভ স্পেয়ারেও কি আনা হলো বলো, সেন্ট্রালাইজেশন। তার মানে আমরা বলতে পারি যে 1833-তে ভারতবর্ষের যে প্রশাসন, সেই প্রশাসনটাকে কমপ্লিট কি করে দেওয়া হলো বলো, সেন্ট্রালাইজড করে দেওয়া হলো। কমপ্লিট হচ্ছে সেন্ট্রালাইজড করে দেওয়া হলো, যেখানে তো দেখতেই পাচ্ছ যে সিভিল এবং মিলিটারি পাওয়ার কি করা হচ্ছে বলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতে দিয়ে দেওয়া হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ লেজিসলেটিভ পাওয়ারও কিন্তু কি করা হচ্ছে বলো, ওনার হাতে দিয়ে দেওয়া হচ্ছে, যে ব্রিটিশ ভারতের জন্য যাবতীয় আইন কানুন হচ্ছে গভর্নর জেনারেল অ্যান্ড হিজ কাউন্সিল হচ্ছে করবেন। ওকে, তো আমরা অবশ্যই বলতে পারি যে 1833 এই যে চার্টার অ্যাক্ট, সেটা ফাইনাল স্টেপ কি বলো, টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন। ওকে, সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন। নাম্বার 3, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। সেই ইনফরমেশনটা দেখো কি বলছে, যে চার্টার অ্যাক্ট 1833 attempt to introduce a system of open competition for selection of civil servant and stated that Indians should not be debarred from holding any place, office, employment under the company। তো চার্টার অ্যাক্ট 1833-তে বলা হচ্ছে কি, যে তোমার কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে কি হবে, সিভিল সার্ভেন্ট সিলেক্টেড হবে এবং রিক্রুটেড হবে। তার মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট, যে তখন ভারতবর্ষে সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট এবং সিলেকশনের ক্ষেত্রে কিছু না বলো, কম্পিটিটিভ এক্সামের কোনো কনসেপ্ট ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে প্যাট্রোনেজ সিস্টেম, এবং টোটাল বিষয়টাই কিন্তু রেগুলেট করতো কোর্ট অফ ডিরেক্টরস। এখানে একটুখানি বলে রাখি যে কোর্ট অফ ডিরেক্টরস মানে হচ্ছে কোম্পানির কি বলো, গভর্নিং বডি। তো 1784-এ আমরা কি দেখলাম, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেখানে কমার্শিয়াল এবং পলিটিক্যাল যে
ফাংশনস কোম্পানি সেটা কি করা হচ্ছে, সেটা ডিস্টিংগুইশ করা হচ্ছে। যেখানে বলা হলো যে পলিটিক্যাল বিষয়ে কোর্ট অফ ডিরেক্টরসের মাথার ওপর কে থাকবে, বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোলের ডিরেকশনে হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর কি করবে বলো, পলিটিক্যাল বিষয়গুলো হচ্ছে পরিচালনা করবে, সিভিল, মিলিটারি এবং রেভিনিউ। আশা করি তোমাদের মনে রয়েছে, সেকেন্ড ভিডিওতে আমি আলোচনা করেছি। তো দেখো, পলিটিক্যাল বিষয়ে কোর্ট অফ ডিরেক্টরসের মাথার উপর হচ্ছে কি বোর্ড অফ কন্ট্রোল। কিন্তু বলে রাখি, এই যে সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট এবং সিলেকশনের ক্ষেত্রে যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু কোর্ট অফ ডিরেক্টরসের হাতেই ছিল। এই ক্ষমতাটা কিন্তু কি বলো এরকম নয় যে বোর্ড অফ কন্ট্রোলের হাতে কি বলো চলে গিয়েছিল। আর কোর্ট অফ ডিরেক্টরস সিভিল সার্ভিস মানে সিভিল সার্ভেন্ট রিক্রুটমেন্ট এবং সিলেকশনের ক্ষেত্রে যেটা ফলো করতো সেটা হচ্ছে প্যাট্রোনেজ সিস্টেম। তো ব্রিটিশ পার্লামেন্ট কি আইন করছে, চার্টার অ্যাক্ট 1833-তে, যে ওপেন কম্পিটিশন সিস্টেম, কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে কি হবে, সিভিল সার্ভেন্ট রিক্রুটেড হবে এবং সিলেক্টেড হবে। ওকে, সিলেক্টেড হবে এবং রিক্রুটেড হবে। এবং এটাও বলা হচ্ছে যে এই যে এক্সাম, এই এক্সামে কিন্তু ভারতীয়রাও কি করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। এরকম নয় যে ইন্ডিয়ান সিভিল সার্ভে মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম আর সেখানে ইন্ডিয়ানরা অংশগ্রহণ করতে পারবে না, সেটা নয়। ইন্ডিয়ানরাও কি করতে পারবে, এই পরীক্ষায় বসতে পারবে। কিন্তু বলে রাখি, এই যে বিষয়টা, এই বিষয়টা এক্সিকিউট করা যায়নি। কেন যায়নি? কোর্ট অফ ডিরেক্টরসের কি বলো বিরোধিতা। কোর্ট অফ ডিরেক্টরসের বিরোধিতা। কারণ কি, কোর্ট অফ ডিরেক্টর চায়নি যে প্যাট্রোনেজ সিস্টেমের পরিবর্তে কি বলো এই ওপেন কম্পিটিশন সিস্টেম আসুক। প্যাট্রোনেজ সিস্টেম মানে কি বলো, স্বজন পোষণ, নিজের পছন্দের ব্যক্তিকে কি বলো অ্যাপয়েন্ট করা। তো কোর্ট অফ ডিরেক্টরসের বিরোধিতার কারণে কিন্তু এই যে প্রভিশনসটা, এই প্রভিশনসটা কিন্তু ভারতবর্ষে কি করা যায়নি, ইমপ্লিমেন্ট করা যায়নি। তো এই হচ্ছে আজকের ক্লাস, চার্টার অ্যাক্ট 1813 এবং চার্টার অ্যাক্ট 1833। ওকে, তো আর একবার আমি তোমাদের সাথে আলোচনা করে নিই। তো চার্টার অ্যাক্ট 1813, যেখানে তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিয়াতে ট্রেড মোনোপলি কি হচ্ছে, অ্যাবলিশড হচ্ছে, এক্সেপ্ট টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। খ্রিস্টান মিশনারিদের পারমিশন দেওয়া হচ্ছে ভারতবর্ষে ধর্ম প্রচারের, এবং কোম্পানিকে বলা হচ্ছে যে শিক্ষা বিস্তারে কি করতে হবে, ভূমিকা নিতে হবে, উদ্যোগ নিতে হবে। যেখানে কোম্পানিকে বলা হচ্ছে যে বছরে 1 লাখ টাকা কি করতে হবে, ইনভেস্ট করতে হবে ভারতবর্ষে শিক্ষা বিস্তারে, 1 লাখ টাকা। সেই শিক্ষাটা কি, ওয়েস্টার্ন এডুকেশন, ইন্ডিয়ান এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স। ওকে, এরপরে আমরা আলোচনা করলাম চার্টার অ্যাক্ট 1833, যেখানে আমরা কি দেখছি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতে কি করা হচ্ছে, ব্রিটিশ ভারতের সমস্ত সিভিল এবং মিলিটারি পাওয়ার দেওয়া হচ্ছে, মানে পলিটিক্যাল পাওয়ার ওনার হাতে দেওয়া হচ্ছে। প্রথম হচ্ছেন উইলিয়াম বেন্টিং। সেকেন্ড আমরা দেখলাম কি যে তা লেজিসলেটিভ পাওয়ারও কি করা হচ্ছে, ওনার হাতে দেওয়া হচ্ছে। এবং বোম্বে এবং মাদ্রাজের গভর্নরের যে লেজিসলেটিভ পাওয়ার, সেই লেজিসলেটিভ পাওয়ার হচ্ছে ওনাদের থেকে তোমার মানে খর্ব করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ভারতের জন্য আইন কানুন তৈরি করবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস কাউন্সিল। তো এই চার্টার অ্যাক্ট 1833, দিস ইজ ফাইনাল স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, যেটা স্টার্ট হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে। ঠিক আছে, আর থার্ড যেটা, যে এই আইনে, এই চার্টার অ্যাক্ট 1833-তে বলা হচ্ছে কি ওপেন কম্পিটিশন সিস্টেম ফর সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট অফ সিভিল সার্ভেন্ট। ওকে, কিন্তু কোম্পানির বিরোধিতার কারণে, কোর্ট অফ ডিরেক্টরসের বিরোধিতার কারণে যেটাকে কি করা যায়নি, ইমপ্লিমেন্ট করা যায়নি। তো তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আবার আলোচনা করব। তো প্রত্যেকে পড়াশোনা করো, ভালো থাকো, এবং আনএকাডেমির প্রত্যেকটা ক্লাস হচ্ছে ফলো করো। এবং এই যে চ্যানেলটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে আমরা জেনারেল স্টাডিজ নিয়ে আলোচনা করছি, আমরা প্রত্যেকটা এডুকেটার। এবং আমি যে বইটা ধরে আমি তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত, যেখানে আমি ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। তো যারা আজ প্রথম ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং আগের যে দুটো ভিডিও আমি তোমাদের সাথে আমি শেয়ার করেছি, যারা আজকে প্রথম ক্লাস দেখছো তারা ওই দুটো ভিডিও দেখো, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আবারও বলছি, আনএকাডেমি জয়েন করো,
আনএকাডেমি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশন কী করে নেবে, ডেসক্রিপশন বক্সে হচ্ছে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে গিয়ে ইজিলি তোমরা হচ্ছে সাবস্ক্রিপশন নিতে পারবে। এবং আনএকাডেমির যে সাবস্ক্রাইব যে কোর্স, ঠিক আছে, বিভিন্ন এক্সামের ওপর এখানে কোর্স আনা হয়েছে। WBCS 2021কে টার্গেট করে, WBCS 2020 মেন্সকে টার্গেট করে, ICDS মিসলেনিয়াস মেন্স, প্রত্যেকটা পরীক্ষার উপর এখানে কোর্স রয়েছে। যে কোর্সে তোমরা জয়েন করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশন ডেসক্রিপটিভ বক্সে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা লিঙ্কে গিয়ে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবে। আর পাশাপাশি এই যে চ্যানেল WBPSC GS 101, এই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।